হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুবই দুঃখিত যে মাঝখানে একদিন গ্যাপ গিয়েছে। অলরেডি আমি একটা ভিডিওতে মেনশন করেছি যে আমি তোমাদের ভাবিকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম, সেটার ভ্লগ ভিডিও আসছে, আজকে সম্ভবত রিলিজ হবে। তোমরা চাইলে দেখে আসতে পারো, প্রথমবারের মতো ভাবিকে দেখবে আর কি। আর আমরা কিন্তু একেবারে সিম্পল নর্মাল ফ্যামিলি, মানে আমরা শহরের কিন্তু এরকম সম্ভ্রান্ত বই টাইপ করো ফ্যামিলি না, একেবারে সিম্পল মানুষ। তো আমার ভ্লগে গিয়ে তোমরা যদি দেখো যে একেবারে খেয়াতেই সেই, তোমার ওটা নিয়ে আবার একটু মন খারাপ করো না বা আজে বাজে কমেন্ট করো না। তো যাই হোক, বাড়তি কথা না বলি, যেহেতু মাঝখানে একদিন গ্যাপ দিয়েছি, সেটার জরিমানা স্বরূপ আমি যেটা করেছি, জুজুৎসু কাইজেন একটু আগে রিলিজ করেছি। এখন আমি ওয়ান পাঞ্চ ম্যানের দুটো পর্ব একসাথে তোমাদের উপহার দেব। তো এপিসোডের শুরুতে আমাদের সিলভার ফ্যাং এর যে ডোজো, মানে আর কি তার আস্তানা, সেটা দেখানো হয় এবং সেখানে আমরা চারানকো নামে একটা ক্যারেক্টারকে দেখতে পাই যে আহত হয়ে মাটিতে পড়েছিল এবং ট্রেনিং করতে গিয়ে ওর অবস্থা এত খারাপ ছিল যে ও নড়তে চড়তেও পারছিল না। কিন্তু তারপরও সিলভার ফ্যাং ওকে উঠে আবার লড়াই করতে বলে, কারণ ও গত 6 মাস ধরে মার্শাল আর্ট শিখেছে, কিন্তু এখনো পর্যন্ত খাড়ায় মুততেও পারে না। তো সিলভার ব্যাং বারবার বলছিল উঠে দাঁড়া উঠে দাঁড়া, কিন্তু চারানকো যখন উঠতে পারে না, তখন সিলভার ব্যাং ব্যাপক লজ্জিত হয় যে এতদিন ধরে, এত 6 মাস ধরে আমি তোর উপর পরিশ্রম করেছি, এবং ওকে ডোজো থেকে বের করে দেয় এবং বলে বাপের জন্মের কখনো তুই ফিরে আবি না। আর এর পরের সিনে আমরা দেখি চারানকো সাইতামার বাসায় এসেছে। তো এখানেও সাইতামাকে ভাবে চেনে না, বাট জেনোসকে চেনে আর কি, যে এস ক্লাস হিরো সেই হিসাবে এসেছে। তো এখানে আমি জেনোসের নাম কি ঠিক বলেছি? দাঁড়াও আমি একবার একটু চেক করে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি। তো যাই হোক, সে জেনোসকে বলে যে সিলভার ফ্যাং আজকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। সে খুব নরম হৃদয়ের একটা মানুষ, সে কখনোই কারোর সাথে এরকম ব্যবহার করবে আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু আমি জানি না কেন তিনি আমার সাথে এমন করলেন, এর জন্য আমি তোমার কাছে জানতে এসেছি, হয়তো তুমি কিছু জানতে পারো। কিন্তু জেনোস বলে আসলে হাসা কথা বলতে আমিও তো তেমন কিছু জানি না। আর তখনই সেখানে আমরা ফুবুকিকে দেখতে পাই, মানে ক্লাস বি এর নাম্বার 1 হিরো। তো ফুবুকি এখানে খুব একটা অ্যাটেনশন দেয় না, শুধুমাত্র যখন শুনে যে সিলভার ফ্যাং সে এস ক্লাস, সেটা একটা বড় কিছু, মানে বড় মাপের মানুষ, এইটুকুই। আর এদিকে সাইতামা তো কিছুই বুঝতে পারছিল না। আর ওখানে আমরা কিংকেও দেখতে পাই, মানে আমাদের সেই ফেভারিট কিং। আমার কিন্তু কিংকে অনেক ভালো লাগছে। আর সে বলে তোমাদের কথা শেষ হয়ে গেলে সাইতামা তুমি যেন আবার ভিডিও গেম খেলতে আসো, ঠিক আছে? আমি কিন্তু ওয়েট করছি। আর এদিকে জেনোস বলে দেখো, আমি এটা শিওর করে বলতে পারি না কেন উনি এই ব্যবহার করেছে তোমার সাথে, বাট এতটুকু আমি আন্দাজ করতে পারি এগুলো তার স্টুডেন্ট গারোর জন্য হয়েছে। আর তখন চারানকো শকড হয়ে যায়, সে জিজ্ঞেস করে সেই গারো যাকে ব্যাং ডেজো থেকে বের করে দিয়েছিল। ব্যাং হচ্ছে আর কি সিলভার ফ্যাং এর আর কি শর্ট নেম। তো জেনোস বলে হ্যাঁ, ব্যাং এর পুরনো স্টুডেন্ট গ্যারো এখন মনস্টার হয়ে গিয়েছে এবং সে হিরো অ্যাসোসিয়েশনের ওয়ান্টেড লিস্টের নাম্বার 1 রয়েছে এবং সিলভার ফ্যাং নিজেই তার ছাত্রকে হারাবে বলে ঠিক করেছে। আর জেনোস আরো বলে হিরো অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে এমন কোন একটা ঘটনা রয়েছে যেটা হয়তো সিলভার ফ্যাং লুকাচ্ছে, হতে পারে ভবিষ্যতে ভয়ঙ্কর কোন একটা লড়াই শুরু হতে চলেছে। আর সেই লড়াই শুরু হলে ছোট ছোট যে হিরো রয়েছে যারা দুর্বল, তাদের জীবন আশঙ্কা রয়েছে। তো এর জন্য হয়তো সিলভার ফ্যাং তোমাকে এসব থেকে দূরে রাখতে চায়, কারণ চায় না তুমি হুদায় গিয়ে মরো। আর তখন চারানকো বুঝতে পারে যে আমি মাস্টারের উপর একটা বোঝার মতো ছিলাম, আমি কোনো কাজের নই, এর জন্য মাস্টার আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আর তখন সাইতামা অনেক সিরিয়াস হয়ে জেনোসকে একটা প্রশ্ন করে, আচ্ছা এই পোলাটাকে, মানে এতক্ষণ কথা শোনার পরে। আর তখন জেনোস আস্তে করে বলে এই নিকম্মা ছেলেটা হচ্ছে সিলভার ফ্যাং এর একটা শিষ্য, খাওয়ার হাগামতা ছাড়া আর কিছু করতে পারে না। আর তুমিও ওকে আগেও একবার দেখেছো, কিন্তু সাইতামার বরাবরই মনে নাই, মনে করতে পারি না। কিন্তু আমি মনে করতে পারছি না সাইতামার সাথে চারানকোর কখনো দেখা হয়েছিল কিনা। তো যাই হোক, এরপর রাত হয়ে যায়, চারানকো জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর সে চিন্তা করতে থাকে আমাকে প্রমাণ করতেই হবে, গারোকে আমার হারাতে হবে, মানে কুজবি ভাই তুই গারোর চিনোস। আর তখনই ওর সামনে রোড থেকে একটা আওয়াজ আসে আর আমরা দেখতে পাই ওটাই গারো ছিল। আর গারো মোমেন রাইডারকে থামিয়ে জিজ্ঞেস করে, এই তুই কি একটা হিরো? মোমেন রাইডার বলে হ্যাঁ আমি হিরো। আর এখানে মোমেন রাইডার মনে করে যে গারো হয়তো তার কোনো ফ্যান এবং সে গারোকে বলে তুমি কি সেলফি নিতে এসেছো? কিন্তু গারো তখন বলে তুই কি পাগল নাকি, আমি একটা হিরো হান্টার আর তোকে এখন আমি কেলাবো, মানে মেরে ফেলবো। তো গারো যখনই মোমেনকে মারতে যাচ্ছিল তখনই হিরো ক্লাস এর ট্যাঙ্ক টপ ভেজিটেরিয়ান তার ট্যাঙ্ক টপ গ্যাং নিয়ে এখানে চলে আসে, আই মিন পুরো ট্যাঙ্ক গ্যাং। এবং এর আগে সে নাকি গারোর কাছে মার খেয়েছে, সেই মারের বদলা নিতে এসেছে। তো গারো তখন মোমেন রাইডারকে ছেড়ে দিয়ে ট্যাঙ্ক টপ ভেজিটেরিয়ানের কাছে যায় এবং এক ঘুষিতে ওকে চিৎপাটাং করে দেয়। আর তখন ওই গ্রুপের যে মেইন মাস্টার, ট্যাঙ্ক টপ মাস্টার, সে নিজে এসে একটা ঘুষিকে গারোকে দূরে পাঠিয়ে দেয়। আর তখন গারো চিনে যায় এটা তো এস ক্লাস হিরো, আর সে এক্সাইটেড হয়ে যায় যে এতদিন ধরে আমি তো একটা এস ক্লাস হিরোই খুঁজছিলাম ফাইট করার জন্য, ফাইনালি সেই সময় চলে এসেছে, তোকে আমি ল্যাটা ভেটা করে দেবো, তোর নাকের হাড্ডি ভেঙে দেবো। আর তখন আমরা দেখি ট্যাঙ্ক টপ মাস্টার করে কি সরকারি রোডের মধ্যে ঘুষি মেরে পুরো রোডটা পর্যন্ত ভেঙে ফেলে, মানে এটা কাম করলি তুই, এটা কোনো ভালো কাজ হলো, কি দরকার আসলো। তো যাই হোক, এরপর সে গারোর উপর তার সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক রোপ ট্যাকেল অ্যাটাক করে, যেটা দেখে গ্যাং মেম্বাররা খুশি হয়ে যায়, কারণ ট্যাঙ্ক টপ মাস্টারের এই হামলা থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। কিন্তু এখানে গারো একটু আহত হয়, আবার সামনে সে দাঁড়িয়ে যায়। আর তখন সব মেম্বাররা বুঝতে পারে যে আমাদের মাস্টার গারোকে থামাতে পারবে না এবং এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আবার এদিকে ট্যাঙ্ক টপ মাস্টারও চিন্তায় পড়ে যায়, এই হালাই কি আসলেই মানুষ, এত বড় একটা আক্রমণ করলে আমার কিচ্ছু হইলো না। আর এরপর সিন বদলে যায়, আবার আমাদের সিলভার ফ্যাং এর ডোজো দেখানো হয়, যেখানে তার সাথে দেখা করতে আসে আরেকজন
একজন মার্শাল আর্টিস্ট যার নাম হচ্ছে বোম। আর আমরা জানতে পারি তিনি সিলভার ফ্যাং এর বড় ভাই। তো বোম বলেন, যদি তুই গারোকে একলা ছাড়িস তাহলে ও আমার ড্রোজেতেও হামলা করবে। তো আমার মনে হয় আমাদের দুজনের মিলে ওকে থামানো উচিত। তো সিলভার ফ্যাং বলে, দাদা তুমি চিন্তাও করতে পারছো না গারো এখন কত শক্তিশালী হয়ে গিয়েছে, তবে হ্যাঁ ওকে আমরা দুজন মিলে থামাবো। আর এটা বলে তারা বেরিয়ে পড়ে গারোকে থামাতে। আর এদিকে ট্যাঙ্ক টপ মাস্টার এখনো গারোর সামনে দাঁড়িয়ে তার সাথে লড়াই করছে এবং তার মেম্বাররা তাকে চিয়ার আপ করছিল এরকম অনেকটা, উস্তাদ পারবেন উস্তাদ পারবেন। তো তারপর ট্যাঙ্ক টপ মাস্টারের ফিলিংস আসছিল যে এই গারো শালাকে এখানেই শেষ করে দেওয়া উচিত। আর তারপর সে তার সবচেয়ে পাওয়ারফুল পাঞ্চ নিয়ে গারোর সামনে আসে, কিন্তু তখন মুমেন্ট রাইডার করে কি তাদের মাঝে আসে আর এর ফলে সেই পাঞ্চটা মুমেন্ট রাইডারের শরীরে লাগে। মানে বেচারা যেখানেই যায় খালি মায়ের খায়। তো মুমেন্ট রাইডার আমি বুঝলাম না এরকম একটা ঘুষি খাওয়ার পর আহত হয় কিভাবে, ওর মারা যাওয়া উচিত ছিল, কিন্তু তারপরে সে উঠে বলে, টপ ট্যাঙ্ক মাস্টার আপনি হিরো হয়ে কোনো মানুষকে এভাবে মারতে পারেন না। মানে ওর ভয়েসটা আমার এরকমই দিতে মন চাইল, ওকে সবচেয়ে দুর্বল হিরো মনে হয় আমার। তো এটা শুনে ট্যাঙ্ক টপ মাস্টার কষ্ট পায় এবং মুমেন্ট রাইডারের কথা মেনে নেয় যে আমি আমার শক্তি কোনো মানুষের উপর ইউজ করতে পারি না, এগুলো মনস্টারকে মারার জন্য। আর তারপর সে গারুকে থ্রেট দেয়, আর কাউকে কিন্তু কখনো বিরক্ত করবে না, না হলে পরের বার কিন্তু কোনো নিয়ম মানবো না, তোর ভালো হবে না। তো গাড়ির কথা শুনে বলে, আমি তো এখনই ধরে ধরে তোদের সবটিকে মারবো। আর এ কথা শুনে ট্যাঙ্ক টপ মাস্টার রেগে যায় এবং ঘুষি মারতে এগিয়ে আসে, কারণ সে জানে এই গারো শালায় কোনোভাবেই শুধরাবে না। কিন্তু গারো তখন করে কি, সিলভার ফ্যাং এর শেখানোই যে টেকনিক মার্শাল আর্টের সেটা ইউজ করে এবং ট্যাঙ্ক টপ মাস্টারের উপর উল্টো আক্রমণ চালায়। আর তখন ট্যাঙ্ক টপ মাস্টার বুঝে যায় যে গারো এতক্ষণ মস্করা করেছে, ওর আসল পাওয়ার ইউজই করে নাই। আর তারপর গারো বলে, তোর এখন বসে বসে দেখা উচিত যে কিভাবে মনস্টার গারো তোর গ্যাংয়ের সবটি মেম্বারকে এক এক করে মারে। কিন্তু টপ ট্যাঙ্ক মাস্টার তখন তার মেম্বারদেরকে ছেড়ে দিতে বলে যে আমাকে মার, ওদের কিছু করে না। আর তখন মোমেন রাইডার মানে আমাদের এই মাইগা হিরো করে কি, পেছন থেকে সাইকেল নিয়ে এসে গারোর উপর হামলা করতে যায়। মানে কুচবি ভাই এটা কিছু হইলো, কিন্তু সব সময়ের মতো এবারে সে লেটা ভেটা হয়ে যায়। আর এরপর এক এক করে আমরা দেখি গারো টপ ট্যাঙ্ক মাস্টার এবং তার টিমের সবগুলো মেম্বারকে পিটিয়ে একবার হালুয়া টাইট করে দেয়। আর চারণকো এতক্ষণ ঝোপের আড়ে লুকিয়ে এসব দেখছিল, তো ভাবছিল যাবো কি যাবো না, এবং ও মনে করে পেছন থেকে অ্যাটাক করে আমার একটা নাম করে এই সুযোগ, এবং ও করে কি পেছন থেকে গিয়ে গারোর উপর অ্যাটাক করে। কিন্তু কি হয় বুঝতেই পারছো, হাস্যকর একটা ব্যাপার। আমি বুঝলাম না চারণ করতে সাহস পাইলি কেমনে তুই। তো যাই হোক পরের দিন আমরা দেখি সিলভার ফ্যাং আর তার বড় ভাই বোম সেই রাস্তায় পৌঁছে যেখানে মারামারি হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারে তারা অনেক দেরি করে এসেছে। আর সেখানে সে চারণকে পড়ে থাকতে দেখে, মানে চারণকর ইজ্জত আবারও যায়। আর তার পরের সিনে আমরা তিনটা ছোট ক্লাসের হিরোকে দেখি যারা গত রাতের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আর তখনই ওদের পেছনে সত্যিকারের গারো এসে দাঁড়ায় এবং ওই তিনজনকে একটা চাপাট মারে মানে শুয়ে দেয়। আর তার পরের সিন আসে হসপিটালে, যেখানে সকল আহত হিরোরা ভর্তি রয়েছে। তো সাইতামা সেখানে একেবারে গোবেচার একটা মুডে মুমেন্ট রাইডারের সাথে দেখা করতে আসে, আর সাথে কলাও নিয়ে এসেছিল, কিন্তু টেবিলে কলা রেখে নিজেই কলা খাওয়া শুরু করে। আর মুমেন্ট রাইডার তখন বলে, তোমার কাছ থেকে এরকমই আশা করেছিলাম। কিন্তু সাইতামা সেদিকে মন দেয় না, উল্টো ওকে জিজ্ঞেস করে মনস্টারের ব্যাপারে, যে কোন মনস্টারের কাছে মার খেলে এতগুলো হিরো তোরা। তো মুমেন্ট তখন বলে, এটা কোনো মনস্টার না, ওটা একটা মানুষ, কিন্তু নিজেকে মনস্টার বলে দাবি করে। আর এটা শুনে সাইতামা তো শকড হয়ে যায়, এত শক্তিশালী মানুষ সে আবার কে। আর ঠিক তখনই পেছনের পর্দা থেকে আওয়াজ আসে, সে বলে তার অনেক পাওয়ারফুল টেকনিক রয়েছে যার কারণে সে এত স্ট্রং, এবং মনে হচ্ছে সিলভার ফ্যাং আর একটা বিচ্ছিরি মনস্টার তৈরি করে ফেলেছে। আর এরপর সাইদামা পর্দা সরিয়ে দেখে কে, আর তখন মুমেন্ট রাইডার বলে এটা এস ক্লাসের ট্যাঙ্ক টপ মাস্টার হিরো। আর তখন সাইদামা তাকেও একটা কলা দেয় এবং গারোর ব্যাপারে আরো জিজ্ঞেস করে, মানে ও জানতে চায় যে এত শক্তিশালী পোলাটা সম্পর্কে। তো এদিকে আমরা দেখি পার্কে একটা বাচ্চা হিরোদের উপর লেখা একটা বই পড়ছিল, আর তখনই হুট করে পেছনে গারো এসে যায় আর সে বইটা নিয়ে পড়তে থাকে, এবং এই বইয়ে সকল হিরোদের সম্পর্কে লেখা ছিল। তো এই বই থেকে গারো জানতে পারে যে একটা হিরো রয়েছে যে তার প্রিয় ব্রারের প্রতি সন্ধ্যায় এই টাইমে আসে। তো সে সিদ্ধান্ত নেয় আজকে ওকে ওই বাড়ি লেটাফেটা করে দেবে। আর অন্যদিকে ট্যাঙ্ক টপ মাস্টার সাইতামাকে বলে যে কিভাবে সে আঘাত করার আগে গারো আগে থেকেই বুঝতে পারে যে এইভাবে আঘাতটা হবে, এবং ওই আঘাত থেকে বেঁচে উল্টো তাকে অ্যাটাক করে দিয়েছিল। তো এইগুলো শুনে সাইতামা হবে মার্শাল আর্টের এত ক্ষমতা এত টেকনিক, তাহলে তো আমারও মার্শাল আর্ট শেখা উচিত। আর এই জন্য সে চারণকোকে একটা কলা দিতে আসে, কিন্তু তার মেন উদ্দেশ্য হচ্ছে মার্শাল আর্ট শেখা। তো চারণকোকে বলে যে আমি কই থেকে ভালো মার্শাল আর্ট শিখতে পারি। তো চারণকো তাকে সরাসরি সিলভার ফ্যাং এর কথা বলে, কিন্তু সাইতামা বলে ওই বুড়া বেটার কাছ থেকে আমার কুমফু শেখার কোনো ইচ্ছা নেই, অন্য কোনো উপায় বল। আর তখন চারণকো বলে তুমি যদি প্র্যাকটিক্যাল শিখতে চাও তাহলে একটা উপায় আছে, আমার কাছে মার্শাল আর্ট ম্যাচের একটা টিকিট রয়েছে, আর সেখানে আমার লড়াই করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো এই অবস্থার কারণে এখন যেতে পারবো না, তুমি এই টিকিট নিয়ে ঢুকতে পারবে, আর ওখানে গিয়ে তুমি ম্যাচও দেখতে পারো, কিংবা নিজে সাইন আপ করে আমার বদলে ম্যাচও খেলতে পারো। কিন্তু সাইতামা যখন এই টিকিটটা হাতে নেয়, ও তো চালানের কথা শুনছিল না, ও মূলত টিকিটের উপর লেখা দেখছিল যে এই ফাইটের চ্যাম্পিয়ন হলে 3
3 মিলিয়ন টাকা দেওয়া হবে। তো মনে মনে কোনো একটা কিছু চিন্তা করে। আর এরপর রাত হয়, আমরা দেখি গারো তার পরবর্তী শিকার ক্লাস এ র্যাঙ্কের 26 নম্বর হিরো গোল্ডেন বলের কাছে আসে, মানে সেই বারে, আর তার বিয়ারের গ্লাসটা মাঝখান থেকে কেটে তাকে ফাইটের জন্য বলে। তো গোল্ডেন বলও তখন রাজি হয়ে যায় যে আয়। আর আমরা দেখি গোল্ডেন বল গারোকে নিয়ে একটা নিরিবিলি রাস্তায় যায় এবং এমন একটা ভাব করে সে গারোকে চিনে না, সে একটা নর্মাল ফাইটার, মানে গারো কেউ না। তো গোল্ডেন বলের এত হ্যাডাম কই থেকে আসে একটু পরে আমরা বুঝতে পারি। আমরা দেখি গোল্ডেন বল গারোর উপর বুলেট দিয়ে হামলা করে আর বলে আমি তো তোকে চিনতে পেরেছি, তুই সেই হিরো হান্টার না, সকল হিরোকে মেরেছিস, এবার তুই আর বাঁচবি না। আর আমরা দেখি গোল্ডেন বলের কাছে মূলত একটা অস্ত্র রয়েছে যেটা থেকে বুলেট বের হয়, কিন্তু দুঃখের বিষয়ে গারোর শরীরে একটাও লাগে না, যে কারণে সবগুলো বুলেট নষ্ট হয়ে যায়। মানে গারো এত বেশি ফাস্ট যে বুলেট থেকে পর্যন্ত বেঁচে গিয়েছে। তো এরপর গারো যখন গোল্ডেন বলকে একেবারে ল্যাটাফেটা করতেই যাবে, তার আগে আমরা দেখি গারোর উপর স্প্রিং মাস্টেস হামলা করে দেয়, মানে আরেকটা হিরো, আর এর ফলে গারোর ফেস কেটে যায়। কিন্তু এরপর স্প্রিং মাস্টেস আর একটা আঘাত গারোকে করতে পারে না, মানে গারো আর কি ওকে দেখেছিল না, কিন্তু এখন দেখে ফেলেছে, পাত্তাই পাচ্ছে না। তো যাই হোক, গোল্ডেন বলের সামনে আমরা দেখি স্প্রিং মাস্টেসকে গারো একেবারে ল্যাটা ব্যাটা করে শুয়ে দেয়। তো এরপর গোল্ডেন বলের কি হয়েছিল সেটা আমাদের দেখানো হয় না, হয়তো ওর ঠ্যাং কান দুটাই দিছে। এরপরের সিনে আমরা জিমিটকে দেখি, আর জিমিট হচ্ছে হিরো অ্যাসোসিয়েশনে কাজ করা একজন অলস লোক, মনে করো অফিসে কাজ করে আর কি, ডিরেক্টর টাইপের। তো জিমিট মূলত মার্কেটে দুটা মেয়ের সাথে কথা বলছিল এবং তাদের সামনে পার্ট নিচ্ছিল যে দেখো আমি হিরো অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে কাজ করি, সেখানে কাজ করা অনেক কঠিন, মানে সে মেয়েদের ইমপ্রেস করে ওর সাথে প্রেম করাতে যাচ্ছিল, কিন্তু মেয়ের ওর কথা ইমপ্রেস হয় না। আর তারপর সে বলে তোমরা যদি চাও আমি তোমাদেরকে এস ক্লাস হিরো আমাই মাস্কের সাথে দেখা করে দিতে পারবো। আমাই মাস্ক মানে হচ্ছে সেই সিরিয়ালের নায়ক সম্ভবত, মানে হিরো প্লাস নায়ক, কিন্তু এর বদলে তোমাদের আমার গালে কিস করতে হবে। কিন্তু তখনই সেখানে গারো চলে আসে এবং গারো বলে তুমি যদি আমাকে আমাই মাস্কের সাথে দেখা করে দিতে পারো তাহলে আমি নিশ্চিন্তে তোমাকে কিস করে দেবো। আর এটা বলে গারো জিমিটের গাড়ে এমন একটা ঘুষি মারে ওর গাল ফুলে ঢোল হয়ে যায়। আর এরপর আমরা দেখি গারো একটা দোকানের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে লাইফটা কত বোরিং। আর ঠিক তখনই পেছন থেকে আওয়াজ আসে শেষ পর্যন্ত তোমাকে পেলাম, তোমাকে আমি কত খুঁজেছি। আর গারো পেছনে তাকায় আর আমরা দেখতে পাই সাইতামা আর গারো মুখোমুখি হয়েছে। তো গারো তো সাইতামাকে চিনতো না, সেভাবে সাইতামা কোনো সাধারণ মানুষ বা ছোট র্যাঙ্কের কোনো হিরো হবে এবং সে সাইতামার উপর জোরদার একটা থাপড় মারে। তো এর ফলে যেটা হয় সাইতামা নিচের যে ফ্লোর ছিল রাস্তা ভেঙে যায়, কিন্তু সাইতামার কিছু হয় না। গারোটা দেখে চমকে দেয় যে বাইরে কি রে, কিন্তু এরপর সাইতামা যখন হালকা একটা কিছু করে তখন গারো মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের সাইতামা এখনো সাইতামায় আছে। তো যাই হোক, পুরো একেবারে কবির মিলিটারি পাওয়ার আমাদের সাইতামা ভাই। তো যাই হোক, এরপর আমরা দেখি সাইতামা একটা হেয়ার উইক কিনছে যাতে তাকে দেখতে চারণকর মতো লাগে। আর তোমাদের নিশ্চয়ই মনে আসছে সে চারণকর টিকিটটা নিয়েছে, তো চারণকে সেজে সে ওইখানে যাবে ফাইট ক্লাবে। আর তারপর সাইতামা করে কি সে উইকটা নিয়ে ঘরে এসে ট্রাই করে দেখতে থাকে, কিন্তু জেনোস এটা দেখে মনে করে যে আরে আমার ওস্তাদের চুল নাই, তার জন্য কত দুঃখ, মানে আমার মতো অবস্থা। তো জেনোস তখন তার ডাক্তার কোসোনোকে কল করে এবং বলে আমার মাস্টারের মাথার চুল ওঠানোর কোনো ব্যবস্থা করা যায়, আমার মাস্টারের মাথায় নকল চুল ট্রান্সপ্লান্ট করাতে হবে। তো এটা শুনে সাইতামা বলে জেনোস তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় বাবা, এই উইকে আমি এজন্যই নিয়েছি যাতে আমি চারণকর হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি, আর ওটা আজকেই শুরু হতে যাচ্ছে। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। এবার চলো আমরা তার পরের এপিসোড 4 নম্বর এপিসোডে চলে যাই, মানে বোনাস জরিমানা হিসেবে দিচ্ছি। তো 4 নম্বর এপিসোডের শুরুতে আমরা গারোর ছোটবেলা দেখতে পাই, যেখানে গারো টিভিতে অ্যাকশন ফিল্ম দেখছিল। তো ওখানে ওই সিনেমার যে হিরো জাস্টিস ম্যান সে ভিলেনকে মেরে দেয়। তো এটা দেখে গারো অনেক খারাপ লাগে। সত্যি কথা বলতে আমারও এরকম ভিলেনকে মরতে দেখলে খারাপ লাগে, কেন যেন আমারও নায়কের চেয়ে ভিলেনের প্রতি ভালোবাসা বেশি। যে আমি ডেমন স্লেয়ারে ফলো করছি, আকাজা ডোমা কুকুশিবুরা যখন মরছে আমার অন্তরটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, গারো এগুলো দেখে ভাবে ভিলেনরাও তো অনেক কষ্ট করে, তবে তারপর ওরা শেষ পর্যন্ত কেন হেরে যায়। আর তখন ওর বাবা বলেছিল আসলে ভালো লোকেরই সবসময় জিত হয়, কিন্তু এটা শুনে গারো ঠিক মনে হয় না যে সবাইকে সমানভাবে ট্রিট করা হচ্ছে না, ভিলেনদের অধিকার রয়েছে জেতার। আর এজন্য সে সিদ্ধান্ত নেয় সে নিজেই শক্তিশালী হবে এবং একটা শক্তিশালী মনস্টার হবে এবং এত পাওয়ারফুল হবে যে কোনো হিরো তাকে হারাতে পারবে না। আর তার চোখে মনস্টার অনেক কুল একটা প্রাণী, কারণ ওরা অনেক পরিশ্রম করে। আর এরপর সিন আবার বর্তমানে চলে আসে আর আমরা দেখি গারোর জ্ঞান ফেরে এবং সে দেখতে পায় সে ময়লার বাক্সের পাশে শুয়ে রয়েছে। আর তখন তার মনে পড়ে না যে কাল রাতে কি হয়েছিল, সে এখানে এলো কিভাবে, মানে সাইতামা জোরে এক ঘুষিতে এখানে শোয়াই দিছে, এটা ওর মনে নেয় আর কি। আর এরপর সিন আবার হেডকোয়ার্টারে আসে আর সেখানে কিছু কর্মী কথা বলছিল যে গারো এখন শুধুমাত্র হিরোদের নয় বরং অ্যাসোসিয়েশনের লোকদের উপরও হামলা চালাচ্ছে, মানে যারা এখানে অ্যাসোসিয়েশনে চাকরি করে তাদের উপরও। এবং আগের রাতে সে একজন ডিরেক্টরের উপর হামলা চালিয়েছে, লুচ্চা ডিরেক্টর। আর ওই লুচ্চা ডিরেক্টরের নাম হচ্ছে নারিঙ্কি। তো এজন্য হিরো অ্যাসোসিয়েশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওই লুচ্চা ডিরেক্টর এবং তার পরিবারকে এক্সট্রা সিকিউরিটি দেওয়া হবে। তো এজন্য তারা ঠিক করে এস ক্লাসের একজন হিরোকে তারা বডিগার্ড দেবে, এটাই ঠিক হবে। তো এজন্য তারা কিং কে বেছে নেয়। আবার এদিকে গারোর পরবর্তী টার্গেটও হচ্ছে কিং, কিন্তু আমরা তো জানি কিং ইজ বিলাই। তো কিং অ্যাসোসিয়েশনকে মানা করে দেবে এবং সে বলে আমি একটা ফাইটে অলরেডি অনেক ব্যস্ত আছি, সেজন্য আসতে পারবো না, মানে ও গেমের ফাইটে আছে আর কি। তো যাই হোক, তখন হিরো অ্যাসোসিয়েশন করে কি ওর জায়গায় এস ক্লাস র্যাঙ্কের 15 নম্বর যে হিরো রয়েছে দ্য
মেটাল ব্যাট তাকে রাখে। আমি জাস্ট 15 নম্বর ওটা তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, এবং তাকে ইমার্জেন্সি ওই লুচ্চা ডিরেক্টরের কাছে পাঠিয়ে দেয়। তো এস র্যাঙ্ক 15 বা মেটাল ব্যাট এসে দেখে লুচ্চা ডিরেক্টরের ছেলে ভিগান বা সুশি খেতে চাচ্ছিল। তো এই কারণে তারা রেস্টুরেন্টে এসেছে, আর এই জন্য দ্রুত মেটাল ব্যাটকে আসতে বলেছে এখানে সিকিউরিটির জন্য। তো মেটাল ব্যাটের এতে প্রচুর রাগ হয়, আর তারপর সে দেখে যে লুচ্চা ডিরেক্টর আর তার ছেলে ভেগান মা তারা সুশি খাওয়ার পর তাদের প্লেটটা আবার মেশিনের ভেতরে রাখছে, যেটা উচিত নয়। এবং মেটাল ব্যাট তাদেরকে এমন করতে মানা করে এবং তাদেরকে বোঝায় যে ওয়েটাররা এই প্লেটগুলো কাউন্ট করেই বিল করে, তো এই জন্য প্লেটগুলো এখানেই রাখা হয়। কিন্তু এই লুচ্চার ডিরেক্টর তার কথা শুনে না, আর ঠিক ওই মুহূর্তে মেটাল ব্যাটের কাছে তার ছোট বোনের কল আসে এবং সে চিৎকার করে বলে আজকে না তোমার শপিং এ নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি আসোনি। তো মেটাল ব্যাট তখন তার বোনকে শান্ত করে এবং আবার রেস্টুরেন্টে আসে এবং দেখতে পায় ওই লুচ্চা ডিরেক্টরের ছেলে ভেগান মাকে একটা মনস্টার, যেটা নাম হচ্ছে জুনিয়র সেন্টিপিড, ঘাটি বাংলায় যাকে ছোট চেল্লা বলে আর কি, সেটা ধরে ফেলেছে এবং তার সাথে আরেকটা মনস্টার মহিগানও রয়েছে। তো মেটাল ব্যাট মনে করে জোড়া হয়তো গারোরের সাঙ্গপাঙ্গ হবে এবং সে করে কি তার জ্যাকেট পরে ওদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এদিকে আমরা সাইতামাকে দেখি যে তার উইক পরে সুপার ফাইট টুর্নামেন্টে এসেছে, আর তোমরা তো জানো ওর কাছে চালানকোর টিকিট এবং সে চালানকো সেজে এসেছে। তো সাইতামা ওখানে যখন ফাইটের জন্য এন্ট্রি করছিল তখন তাকে জিজ্ঞেস করা হয় তার ফাইটিং স্টাইলটা কি, মানে কুম্ফু, ক্যারাটে বা নিনজা বা কি, কিন্তু সাইতামার তো সম্পর্কে কোনো আইডিয়া নেই। সে ওখানে জাস্ট লাথি গুতা টাইপের কিছু লেখে। আর তারপর সে যখন ওই নিয়মগুলো পড়ছিল তখন একটা লোক দরজা খুলে এখানে আসে এবং জিজ্ঞেস করা হয় তুই চারণকো না? সাইতামা তখন ভয় পেয়ে যায় যে এটা যদি চারণকোর পূর্ব পরিচিত লোক হয়ে থাকে তাহলে তো আমাকে দেখে চিনে ফেলবে, তাহলে তো একটা ধরা খেয়ে যাই। তো সোরফেস নামের ওই লোকটি তখন সাইতামার কাছে বসে এবং জিজ্ঞাসা করে আরে তুমি তো আমাকে ভুলে যাওনি, মনে আছে আমার কথা? আর তারপরে আমরা হসপিটালের সিন দেখতে পাই যেখানে চারণকো ছাদের উপর দাঁড়িয়ে ভাবছিল সাইতামাকে তো টিকিট দিয়েছে, ও আবার গিয়ে যেন কম্পিটিশনে অংশগ্রহণ না করে, তাহলে তো অনেক মার খাবে। আর তখনই পেছন থেকে মোমেন রাইডার আসে, আমাদের মাইগা হিরো, এবং সে সাইতামার নাম শুনে এক্সাইটেড হয় এবং চারণকে জিজ্ঞেস করে তুমি কি সাইতামাকে চেনো, এবং পুরো কাহিনী শুনে। আর এইদিকে সোরফেস সাইতামাকে চারণকে ভেবে বলতে থাকে এই কম্পিটিশনে অংশ নেওয়ার তার কারণ হচ্ছে দুটো। প্রথমত সে মার্শাল আর্টের চ্যাম্পিয়ন হতে চায়, ঠিক যেমনটা তার মাস্টার সিলভার ফ্যাং হয়েছিল। আর দ্বিতীয় কারণটা হচ্ছে গতবার যেটা হয়েছিল টুর্নামেন্টে উলফম্যান নামের একটা ফাইটার আগেরবার যে চ্যাম্পিয়ন হয়েছিল সে বাজেভাবে সবাইকে অনেক মেরেছিল, কিন্তু ম্যাচ শেষে জানতে পারা যায় যে ওটা আসলে উলফম্যানই ছিল না, আসলে উলফম্যান লকারে বন্ধু অবস্থায় ছিল বেহুশ হয়ে। তো এর মানে উলফম্যান সেজে অন্য কেউ লড়াই করেছিল। তো এরপর থেকে এক নামের এন্ট্রি বন্ধ করে দেওয়া হয় এবং যদি কেউ অন্যের নামে এন্ট্রি করে তাহলে তাকে জরিমানা করা হতে পারে, সারাজীবনের জন্য ব্যান করা হতে পারে এবং প্রয়োজনে জেলেও পাঠানো হতে পারে। তো এটা শুনে সাইতামার তো ঘামতে শুরু করে। আর তখন সোরফেস বলে আমি এই ঘটনার পর সেই ফাইটের ভিডিওটা দেখেছিলাম, আর ফাইটের স্টাইলটা দেখে আমি বুঝে নিয়েছিলাম সেই উলফম্যান আর কেউ নয়, সেটা গারোই ছিল। গারোই সবাইকে কুত্তার মতো পিটিয়েছিল। আর এরপর আমরা আবারও গারোকে দেখেছি যে সেই বাচ্চার কাছে এসেছে, মানে যে বাচ্চাটা পার্কে হিরোদের বই পড়তো। তো গারো তখন বাচ্চার কাছ থেকে ওই বইটা চায়, কিন্তু বাচ্চা মানা করে দেয় এবং বলে তুমি বই কিনে নিতে পারো না। আর তখন গারো রিকোয়েস্ট করে আচ্ছা আমরা একসাথে পড়ি, আর বাচ্চা তখন বলে ঠিক আছে আসো একসাথে পড়ি। আর অন্যদিকে আমরা দেখি সোরফেস সাইতামাকে বলে আমি শিওর ওটা গারোই ছিল, কারণ এটা 6 মাস আগের ঘটনা, আর 6 মাস আগেই গারোকে ডোজো থেকে বের করে দেওয়া হয়েছিল, আর ওই সময় তুমি ছুটিতে ছিল তো এই জন্য জানো না। তো কি হয়েছিল আমি তোমাকে বলি, একদিন গারো এবং আমরা সবাই ডোজোতে প্র্যাকটিস করছিলাম, আর হুট করে গারো তখন বলে আমি এখানে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি, আমার পাওয়ার এখানে নষ্ট হচ্ছে, ওয়েস্ট হচ্ছে, এবং সে তারপর আমাদের সবাইকে ফাইট করতে চ্যালেঞ্জ করে এবং আমাদের সবাইকে হুদাই পিটিয়ে হারিয়ে দেয়। আর এরপর গারোর ভয়ে আমি সব বাকি সব স্টুডেন্ট সিলভার ফ্যাং এর ডোজোয় ছেড়ে দিই, কিন্তু পরে জানতে পারি সিলভার ফ্যাং নিজেই গারোকে ডোজো থেকে বের করে দিয়েছে। তো আমি আগে যদি জানতাম যে মাস্টার ওকেই ডোজো থেকে বের করে দিয়েছে তাহলে আমি ডোজোটা ছাড়তাম না, তাহলে আরো ভালো করে একটু আমি মার্শাল আর্ট শিখতে পারতাম। তবে তারপর আমি এজন্য এখানে এসেছি যাতে আমি আবারও গারোর মোকাবেলা করতে পারি, কারণ আমি জানি গারো এখানে কোনো না কোনো রূপে আসবেই। আর তারপর সে চারণ করে মজা নেয় যে তুমি এখানে কি করতে এসেছো, তোমার তো খারায় মোতার বলটাও নাই, তুমি এখানে ফাইট করতে এসেছো। তো এরপর সিন বদলে আসল চারণকোর কাছে আসে, যাকে মোমেন রাইডার সাইতামার বিষয়ে বলে যে সাইতামাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সাইতামার বিপক্ষে যারা খেলবে তাদের নিয়ে চিন্তা করো। আর চারণকো তখন এটা শুনে খুশি হয় যে সাইতামা তাহলে খুব ভালো ফাইটার না। আর এরপরে সিন সাইতামার কাছে আসে আর সে সোরফেসকে বলে তুমি ভয় পেয়ে ডোজো ছেড়ে দিয়েছিলে, আর তোমার মতো লোক আমাকে বড় বড় কথা শোনাচ্ছে, আমিও এখানে গারোকে হারাতে এসেছি। তো এই কথা শুনে সোরফেস রেগে যায় এবং উল্টো ওকে থ্রেট দিয়ে বলে এই টুর্নামেন্টে তুই যদি বেঁচে থাকিস আমি নিশ্চিত তুই মরবি, কিন্তু যদি বেঁচে থাকিস আমি তারপর তোকে মারবো, আর আমার সাথে যদি খেলা পড়ে তাহলে তো কথাই নেই। আর ওইদিকে আমরা দেখি মেটাল ব্যাট দুইটা মনস্টারকে খুব সহজে হারিয়ে দিয়েছে, আর ওই লুচ্চা ডিরেক্টরের পোলাকে বাঁচিয়ে ফেলে। আর মরতে মরতে তখন ওই মনস্টার জুনিয়র সেন্টিপিড মেটাল ব্যাটের খুব তারিফ করে যে বাবজান খুব ভালোই মারছো। আর তখন মেটাল ব্যাট বলে ওয়েলকাম, আর একবারে ওর মাথায় বাড়ি দিয়ে খতম করে দেয়। কিন্তু তখনই মাটির ভেতর থেকে সিনিয়র সেন্টিপিড বের হয় আর সে এসে বলে এর বদলা আমি তোর থেকে নেব। আর ঠিক তখনই লুচ্চা ডিরেক্টর এবং তার ছেলে একটা গন্ধ পায় এবং তারা সাথে সাথে বেহুশ হয়ে যায়। আর আমরা দেখি রেফেল সিডন নামে আরেকটা মনস্টার এসেছে ওই সেন্টিপিডের সাথে, এবং সেই মূলত এই স্লিপিং গ্যাসটা
ছড়াচ্ছে, যার কারণে ওরা দুজন অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু আমাদের মেটাল ব্যাট শক্তিশালী হওয়ার কারণে এই গ্যাসটা তার উপর প্রভাব ফেলছে না। আর এদিকে আমরা দেখি সেই বাচ্চা গারোকে ওয়াচডগ ম্যানের ব্যাপারে বলে যে এস ক্লাসের র্যাঙ্ক 12 হিরো, মানে 12 নম্বর হিরো শক্তির দিক দিয়ে, এবং সে সবসময় রাস্তায় কুত্তার মতো বসে শহরকে প্রোটেক্ট করে। আর ঠিক ওই মুহূর্তেই শহরে ওয়ার্নিং জারি করা হয় যে সিটিতে মনস্টার চলে এসেছে, আর এটা হচ্ছে ডেমন লেভেলের, এবং এর জন্য সবাইকে যার যার ঘরে যেতে বলা হয় এবং যার যার ঘরে থাকতে বলা হয়। আর আমরা ওদিকে দেখি মেটাল ব্যাট কিন্তু এখনো মনস্টারের সাথে লড়াই করছে, আর এদিকে মনস্টার এসেছে এই নিউজ শুনে গারো অনেক খুশি হয়ে যায়, আর বাচ্চাটা তো ভয় পেয়ে ঘরে চলে যায়। আর পরের সিনে আমরা দেখি মেটাল ব্যাট একাই ওই দুইটা মনস্টারের সাথে লড়াই করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছিল। আর তখন ওদেরকে জিজ্ঞেস করে তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আর তখন যেটা ওই স্লিপিং গ্যাস ছড়িয়েছিল, আই মিন রেফেল সিডন, সে বলে তুমি যদি আমাদেরকে হারিয়ে দিতে পারো তাহলে আমরা সব বলে দেবো। আর তখন সিনিয়র সেন্টিপিড মেটাল ব্যাটের উপর অনেক বাজেভাবে অ্যাটাক শুরু করে, আর এরপর লাস্ট এটাকে মেটাল ব্যাটের যে নিজের ব্যাটটা, সেই ব্যাটটা তার মাথাতেই বাড়ি খায়। তো এর ফলে তার মাথাতে রক্ত বয় হয়। তো দুই মনস্টারই তখন মনে করে যে মেটাল ব্যাটের খেল খতম, কিন্তু আমরা দেখি মেটাল ব্যাট আবার উঠে দাঁড়িয়েছে এবং সে আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে মেটাল ব্যাটের স্পেশালিটি, সে যখন ব্যথা পায় তখন আরো বেশি স্ট্রং হয়ে যায়। আর এখানে যদি 90 দশকের একটা পোলাবানো থেকে থাকো আমার বয়সী, তাহলে তারা মনে করতে পারবে 90 দশকের জসিম নামে একটা নায়ক ছিল। আমরা জানতাম যখনও মার খেয়ে রক্ত বেরোবে তখনই সবটি গুন্ডা শেষ, মানে রক্ত বেরোলে আমরা চিল্লানি দিয়ে উঠতাম যে এইবার গুন্ডা তোরা সব শেষ। তো মেটাল ব্যাট হচ্ছে জাপানিজ জসিম আর কি। তো যাই হোক, এরপর মেটাল ব্যাট এত জোরে ব্যাট ঘোরায় যে এক বাড়িতে সিনিয়র সেন্টিপিডের এক হাত খুলে যায়। আর তারপর মেটাল ব্যাট দুই মনস্টারের উপর অ্যাটাক করে এবং এক বাড়িতে দুজনকে হারিয়ে দেয়, প্রথমে রেফেল সিডন আর তারপর সিনিয়র সেন্টিপিড। কিন্তু তখন মেটাল ব্যাটের মনে হয় ওদেরকে মেরে ফেললাম কেন, ওদের না জিজ্ঞেস করা উচিত ছিল ওরা কেন এখানে এসেছে। আর তখনই আমরা দেখি এখানে ক্লাস বি হিরো পাইনাপেল আর ক্লাস সি হিরো মাহিকান চলে এসেছে, মানে যাদেরকে একেবারে মাইকা ক্লাস হিরো বলতে পারো আর কি। আর তারা বলে এই মনস্টার দুটোকে আমরা ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু মেটাল ব্যাট বলে ওরা অলরেডি মরে গিয়েছে, তুমি পারলে লুচ্চা ডিরেক্টর আর তার ছেলেকে নিয়ে তাদের বাড়ি দিয়ে আসো। আর অন্যদিকে আমরা দেখি হেডকোয়ার্টারের সবাই অনেক খুশি যে মেটাল ব্যাট সিচুয়েশন খুব ভালো মতো সামনে নিয়েছে, লুচ্চা ডিরেক্টরকে বাঁচিয়ে ফেলেছে। কিন্তু তখন আমরা অফিসে একজন লোককে টেনশনে দেখতে পাই এবং সে বলে জিনিসটা একদম মিলে গিয়েছে 2 বছর আগের মতো। 2 বছর আগেও ঠিক এইভাবে হামলা হয়েছিল এবং তারপর বড় একটা মনস্টার এসেছিল, এবং যদি এবারও সেরকম হয় আমাদের অনেক হিরো তার সামনে জীবিত বাঁচতেই পারবে না। আর ঠিক তখনই মেটাল ব্যাটের সামনে এল্ডার সেন্টিপিড, মানে ওই সেন্টিপিড প্রজাতির সবচেয়ে শক্তিশালীটা চলে আসে, যেটা ছিল একটা ড্রাগন লেভেলের মনস্টার, আই মিন যেটার মাধ্যমে পুরো শহর ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মেটাল বেল্ট আহত হওয়ার সত্ত্বেও সে কোনো পরাও করে না, সে বাকি দুই হিরোকে বলে যে তোমরা চলে যাও, আমি ওকে দেখছি। কিন্তু এল্ডার সেন্টিপিড ওই দুই মাইকে হিরোকে ডিরেক্টরকে নিয়ে যেতে দেখে এবং সে ওদেরই পিছু নেয়। কিন্তু মেটাল বেল্ট তখন এল্ডার সেন্টিপিডের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এল্ডার সেন্টিপিডের বডি পুরো স্টিলের মতো ছিল, এর ফলে তার কিছুই হয় না। আর লড়াইয়ের মাঝে মেটাল ব্যাট নোটিস করে যে এল্ডার সেন্টিপিড হামলার সময় তার চেহারা সবসময় ঢেকে রাখে বা বাঁচিয়ে রাখে, তো এর মানে ওর চেহারায় দুর্বলতা। তো আমাদের মেটাল ব্যাট করে কি লুকিয়ে ওই এল্ডার সেন্টিপিডের চেহারার কাছে যায়, আর তারপর সে তার কিলার মুভ দিয়ে ওর চেহারায় অ্যাটাক করে। তো এতে এল্ডার সেন্টিপিডের কিছুটা সমস্যা হয়, কিন্তু সে মেটাল ব্যাটকে উল্টো ঝটকা দিয়ে ফেলে দেয়। আর আমরা বুঝতে পারি এই মনস্টারটা আসলে অনেক শক্তিশালী, এটা একা মেটাল ব্যাট হ্যান্ডেল করতে পারবে না। আর তারপর আমাদের দেখানো হয় যে পুরো শহরে ড্রাগন লেভেলের ওয়ার্নিং শুরু হয়ে গিয়েছে, লোকজনকে ঘরের ভেতরে নয় পুরো শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তারপর তারা সবাই জীবন বাঁচিয়ে পালাচ্ছিল। মানে আমার কথা হলো এরকম শহরে বাইসে থেকে কি লাভ ভাই, সিরিয়াসলি এই কয়টা পর্ব যে দেখলাম 2 দিন পর পরই শহর ভাঙে, 2 দিন পর পরই সমস্যা। তোরা এক কাম কর, বাংলাদেশে জেলায় সব, বাংলাদেশে জাস্ট ডেঙ্গু মনস্টার ছাড়া আর কোনো মনস্টার নাই। তো যাই হোক, এদিকে আমরা দেখি গারো জানতে পারে যে মেটাল ব্যাট ওই মনস্টারটাকে মানে হ্যান্ডেল করছে। তখন সে করে কি মেটাল ব্যাটের সাথে চ্যালেঞ্জ করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হুট করে মেটাল ব্যাট ওর সামনে এসে ছিটকে পড়ে, কারণ এল্ডার সেন্টিপিড ওকে ছুড়ে মেরেছিল। তো গারো তখন দেখতে পায় মেটাল ব্যাট একদম দুর্বল হয়ে গিয়েছে, আর বলে এই মরার সাথে লড়াই করে কি লাভ। কিন্তু তখনই মেটাল ব্যাট আবার উঠে দাঁড়ায় এবং সে এল্ডার সেন্টিপিডের সাথে লড়াই করার জন্য এগিয়ে যাচ্ছিল, আর গারো তখন তাকে থামায় এবং ফাইট করতে বলে। মেটাল ব্যাট তখন বলে তোমার চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। আর সে গারোকে একেবারে তোয়াক্কা না করে গারোর উপর জাস্ট একবার ব্যাট গড়ায় যে সর সামনে থেকে সর, কিন্তু গারো তার স্পেশাল মুভমেন্ট দিয়ে ওটা থামিয়ে দেয়। আর মেটাল ব্যাট তখন বুঝতে পারে ও কোনো নর্মাল মানুষ নয় এবং এটাই সে হিরো হান্টার যে সকল হিরোকে চ্যালেঞ্জ করছে এবং মারছে। আর তখন মেটাল ব্যাট বুঝতে পারে যে এই শালাও আমাদের হিরো অ্যাসোসিয়েশনের জন্য অনেক বড় একটা খতরা, কারণ হিরো কমে গেলে আমরা মনস্টারদের সাথে ফাইট করতে পারবো না, তো আগে ওকে সাইজ করতে হবে। তো এই জন্য সে এল্ডার সেন্টিপিডকে ছেড়ে গারোর সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। আর তারপরের সিনে আমাদের দেখানো হয় অন্য শহরের দুইটা মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল, আর তখন সুইডিও নামের একজন মার্শাল আর্টিস্ট দুইটা মেয়ের কাছে আসে। এই সুইডিওকে মনে রাখো, সামনে পড়বে ও পড়বে আর কি, এবং তাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি জানো সুপার ফাইট টুর্নামেন্টটা কোথায় হচ্ছে, পথটা বলে দিতে পারো। তো দুইটা মেয়ে তাকে চিনতে পারে এবং চিল্লিয়ে খুশি হয়ে যায়, মানে বুঝতে পারি আমরা সেই মোটামুটি সেলিব্রিটি টাইপের একটা মানুষ। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো দুটো এপিসোড একসাথে দেখতে সেটা কমেন্ট অবশ্যই বলবে। কিন্তু কাহিনী কি জানো এখন কয়টা বাজে? আমি সারাদিন নানুর বাড়িতে ছিলাম,
যেটা ভ্লগ দেখলে বুঝতে পারবে। আমি নানুর বাড়ি থেকে এসে 11:30টার সময় কাজ শুরু করেছি, এখন বাজে হচ্ছে রাত 3টা। রাত 3টার সময় তোমাদেরকে খুশি করার জন্য আমার কাজের বাইরে এক্সট্রা কাজ করছি অনলি তোমাদের জন্য। তো তোমার ভাই কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য। তো যাই হোক, আজকে আমার সারা রাত তো ঘুম হবেই না, সারা রাত ধরে কাজ করতে থাকি। এবং আমি এখন যেটা করবো, স্যাভেজের জন্য ভয়েস দেবো আর কি। স্যাভেজেও কালকে ভিডিও আসেনি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে। আমার যে ভ্লগ চ্যানেলটা রয়েছে এবং আমার যে ফেসবুক পেজটা রয়েছে, যেখানে আমি আমার ভ্লগগুলো আপলোড করবো, সেখানে একটু ঠুমে এসো, তাহলে দেখে আসতে পারবে গতকাল আমরা কি কি করেছি। তো যাই হোক, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।